টপিক বা সেটা হচ্ছে গাউসের অপসারিতা তত্ত্ব। সারিতা তত্ত্ব। সো এটা তোমরা পাবা, এবং এটার সাথে যে ডাইভারজেন্স থিওরাম অফ গস বা গাউস, যেটা বলো তোমরা, এক এক বইয়ে এক একভাবে লেখা আছে। সো এটা আসলে কিভাবে হয় সেটা আজকে আমরা প্রমাণ করব। সো এখানে দেখো যে এটার আসলে সূত্রটা কি। এখানে গাউসের অপসারিত তত্ত্ব বা গাউস থিওরাম, যেটাই বলো না কেন, সো এটা আসলে প্রমাণ করার জন্য বেশ একটা নিয়ম আছে। সো এটা হচ্ছে প্রথম একটা তত্ত্বটা যদি আমি লিখি, দেখো আমরা লিখি, সুতরাং গাউসের থিওরাম এভাবে শুরু করে যে কোনো আবদ্ধ তলের উপর গৃহীত এ ভেক্টরের অবিলম্ব উপাংশের তল সমাকলন ওই তল দ্বারা বেষ্টিত আয়তনের উপর এ ভেক্টরের অপসারিতার সমাকলিত মানের সমান। মূলত এটাই হচ্ছে গাউসের থিওরাম বা গাউসের মূল টপিক আর কি। সো এখানে দেখো যে কোনো আবদ্ধ তলের উপর গৃহীত এই ভেক্টরের অবিলম্ব উপাংশের তল সমাকলন ওই তল দ্বারা বেষ্টিত আয়তনের উপর এই ভেক্টরের অপসারিতার সমাকলিত মানের সমান। এটি লিখতে পারো এখানে, এটি গাউসের অপসারিতা তত্ত্ব নামে পরিচিত। তো আচ্ছা, এটা কিভাবে আসলো এবং কিভাবে এই টপিকটা এখানে আমরা বুঝতে পারি সেটা আমরা দেখব। সো তারপরে তোমাকে লিখতে হবে যে অপসারিত তত্ত্বর যে এটা মূল যে টপিকটা। সো আমরা এইভাবে লিখতে পারি যে আয়তন সমাকলন ডেল ইন্টু ভেক্টর এ ডিবি ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল বা সারফেস সমাকলন এ ইন্টু ডিএস। সো এইখানে আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? সো এখানে হচ্ছে ডেল, এটা হচ্ছে অপারেটর, তোমরা সবাই জানো, এবং এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, ডিবি হচ্ছে মোট আয়তন, এবং এটা হচ্ছে এস, এটা হচ্ছে একটা সারফেস সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল, যেটাই বলো তোমরা। তারপরে এ ভেক্টর ইন্টু এখানে একটা বাদ পড়ছে এইটা ডিএস। এটাই মূলত হচ্ছে আমাদের মূল টপিক বা গাউসের তত্ত্ব নামে পরিচিত বা গাউসের থিওরাম। সো এখানে বইয়ের মধ্যে দেখবো বেলায় ইকুয়াল দিয়ে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে সারফেস ইন্টিগ্রাল এ ইন্টু ডিএস। সো একই কথা। সো আমাদের প্রমাণ করতে হবে এই তিনটা থেকে যে কোনো একটা থেকে একটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। সো এইখানে দেখাইতে হবে যে আমরা এইখান থেকে এটা নিলাম প্রমাণের সুবিধার্থে, ইন্টু এ ডিবি ইকুয়াল এস এন ইটা ডিএস। সো আমরা এটা থেকে এটা প্রমাণ করে দেখাবো। সো আসলে গাউসের থিওরিটা আসলে কোথায় প্রয়োগ হয়, গাউসের থিওরিটা আসলে কোথায় প্রয়োগ হয় বা এটা কিভাবে
আমরা বুঝতে পারবো যে এখানে গাউসের তথ্য আসলে এটা কি, যে এখানে যে বললাম হচ্ছে কোনো আবদ্ধ তলের উপর গৃহীত এই ভেক্টরের অবিলম্ব অংশের তল সমাকলন ওই তল দ্বারা বেষ্টিত আয়তনের উপর এই ভেক্টরের অপসারিতা সমাকলিত মানের সমান। সো এখানে আসলে এটা দিয়ে আসলে মানে কি বোঝাচ্ছে আর কি। সো দেখো এখানে আছে আমাদের এমন একটা সারফেস কল্পনা করতে হবে। সো ওই সারফেসটা মানে এর ভিতরের অবস্থা এবং বাইরের অবস্থা এটা তোমাকে কল্পনা করতে হবে। মানে মনে মনে কল্পনা করো যে কোনো একটা আবদ্ধ তলের উপর গৃহীত, মানে আবদ্ধ তল যে কোনো একটা কিছু, যেমন হচ্ছে যে কোনো একটা বয়াম ধরতে পারো, যে কোনো একটা আবদ্ধ তল, ওটার ভিতরে এই ভেক্টরের আচ্ছা ভেক্টর হচ্ছে এই ভেক্টরের অবিলম্ব অংশের, এই ভেক্টরের অবিলম্ব আসলে এটা আসলে কি, এটা হচ্ছে আসলে আমরা জানি কোনো একটা কণা সবসময় কি থাকে, গতিশীল থাকে। তুমি ওই আবদ্ধ তলের যে কোনো একটা অবস্থায় একটা ভেক্টর কল্পনা করবা, মানে একটা কণার ভেক্টর কল্পনা করবা, ওটার উপাংশের তল সমাকলন। আচ্ছা সমাকলন তল বলতে কি বোঝাচ্ছে, যে জিনিসটা তুমি কল্পনা করতেছো, যেমন হচ্ছে একটা বয়মটা যে তুমি তার যে পৃষ্ঠ, এটা যে কোনো একটা পৃষ্ঠের তল, মানে যে কোনো একটা পৃষ্ঠের তল সমাকলন, মানে যে কোনো একটা পৃষ্ঠের অংশের মানে সমাকলন আর কি। তো ওই তল দ্বারা বেষ্টিত আয়তনের উপর এই ভেক্টরের অপসারিতা সমাকলিত মানের সমান আছে। অপসারিতা জিনিসটা কি, আমরা জানি যে কোনো একটা জিনিসের অপারেটরের মাধ্যমে, ভেক্টর অপারেটরের মাধ্যমে, যেমন এটা হচ্ছে একটা অপারেটর, এই অপারেটরের মাধ্যমে যোগ বা ডট গুণন বা ক্রস গুণন করাই হচ্ছে অপসারিতা, তাই না? এটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কি, বা বাংলা হচ্ছে কি অপসারিতা। এটা দিয়ে করে এই চিহ্ন দিয়ে কি করে যে বিভিন্ন ডট গুণন বা ক্রস গুণন ইত্যাদি করা হয়, সেটা হচ্ছে অপসারিতা। সো অপসারিতা সমাকলিত মানের সমান, অর্থাৎ যে কোনো একটা সারফেস, আমরা এখানে চিত্রটা যদি আঁকাই তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। যেমন দেখো এখানে যে একটা সারফেস আছে, দেখো এখানে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম এক্স ওয়াই জেড। দেখো আচ্ছা আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক একটা ব্যবস্থা দিলাম, এই দেখো, আচ্ছা এটা একটু বড় করে দিলাম। দেখো এটা একটা বয়াম, একটা আবদ্ধ বয়াম, ধরো এটা হচ্ছে কোনো পাশেই খোলা নেই, এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র। সো এটার ভিতরে আসলে কীভাবে কী হয়, দেখো এটার ভিতরে ধরো যে এটা একটা আবদ্ধ পাত্র এবং এটার ভিতরে কিছু গ্যাস আছে বা অন্য যে কোনো কিছু, মানে আবদ্ধ পাত্র, আমরা মনে মনে কল্পনা করলাম যে এটার ভিতরে কিছু গ্যাস আছে আর কি। সো এটার বাইরের পৃষ্ঠ হচ্ছে এটার বাইরে হচ্ছে এগুলো হলো পৃষ্ঠ। সো এই পৃষ্ঠের ভিতরে যে কোনো অবস্থায় এটার যে পৃষ্ঠের যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল আমাদেরকে কি অবশ্যই দেখাতে হবে। সো দেখো এখানে আমরা জানি প্রত্যেকটা গ্যাসের ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে। যদি আমরা অণুকে একটা ভেক্টর ধরি, যেমন এই যদি এটা একটা হয়, তাহলে এই অণুগুলো কখনোই স্থির থাকে না, সবসময় গতিশীল থাকে। যদি গতিশীল থাকে, সো এই গতিশীল অবস্থায় যেমন এই অণুটা দেখা যাচ্ছে যে এই দিকেও যাবে, এই দিকে যাবে, এটা যে কোনো অবস্থায় যে কোনো দিকে যেতে পারে। যদি তাই যায় তাহলে এটাকে আমরা ভেক্টর কল্পনায় যদি করি, তাহলে দেখে এখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হবে, তাই না? তো দেখা যাচ্ছে যে এটা এখন যেই দিকেই এই অণুটা এখন যেই দিকেই যাক না কেন, আমরা সেটাকে এখন মোটামুটি একটা পয়েন্টে নিয়ে আসতে পারবো। যেমন এটি প্রত্যেকটা অণুই হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এটা যে কোনো দিকে যাইতে পারে, এবং একটা অণু বলতেই বোঝাচ্ছে হচ্ছে যে এটা একটা ভেক্টর ক্ষেত্র, বা এটা একটা ভেক্টর, যে কোনো একটা অণুই যে এটা একটা ভেক্টর, যে এটা যে কোনো দিকে যেতে পারে। সো এটার মোট অণুর সংখ্যার যোগফল আমরা কিভাবে করব, যদি বলি যে এখানে আমাদের যতগুলো অণু আছে এটার একটা যোগফল যদি করি, তাহলে আমরা এই সমস্ত জিনিসের যোগ করতে হয় অপারেটর দ্বারা যদি আমরা যোগ করি, তাহলে তাহলে কি হচ্ছে যে ডেল ইন্টু এখানে মোট আয়তন। আমি বলছি যে এখানে মোট আয়তন বলতে বোঝাচ্ছে যে এখানে যে অণুগুলো আছে এই অণুগুলোর মোট সমষ্টি। যদি অণুগুলোর মোট সমষ্টি হয় এবং সেগুলো হচ্ছে যদি ভেক্টর আকারে হয়, তাহলে এটা আমরা ভেক্টর দিতে পারি। অর্থাৎ এখানে প্রত্যেকটা অণু হচ্ছে এক একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, যেমন হচ্ছে আই জে কে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ভেক্টর আই জে, অর্থাৎ একটা অণু তিন দিকেই যেতে পারে, মুক্ত অবস্থায় বিচরণ করতে পারে, তাহলে ডেল ইন্টু ভেক্টর এ। সো এটা আমরা লিখতে পারি, তাই না? সো এটাই বলতেছে যে অপসারিতার সমাকলিত মানের সমান, তাই না? দেখো অপসারিতার সমাকলনের সমান, অর্থাৎ এই দুইটার যোগফল এক,
মানে এটাই বোঝাচ্ছে। সো এটা যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা যদি 1 হয় তাহলে দেখো যে আয়তন, এটা হচ্ছে একটা পুরোটাই আয়তন। এটা যদি পুরোটাই আয়তন থাকে তাহলে আয়তন ভেক্টর ডেল ইন্টু ভেক্টর এ, অর্থাৎ যেহেতু আমরা ইন্টিগ্রাল ডিবির সাপেক্ষে অর্থাৎ আয়তনের সাপেক্ষে করতেছি ইন্টু ইন্টু ডিবি। সো আমাদের আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে। সো তারপর দেখো এখানে আছে সারফেস, তারপর আছে কি সারফেস ইন্টিগ্রাল। সো ইন্টিগ্রালের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যদি হচ্ছে এভাবে 3টা ইন্টিগ্রাল থাকে তাহলে এটার মানে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল বা আয়তন ইন্টিগ্রাল, আয়তন সমাকলন বা যেটা ইন্টিগ্রাল বলো, ইন্টিগ্রাল সমাকলন যদি 2টা থাকে এইভাবে তাহলে ওটা হচ্ছে কি সারফেস, সারফেস ইন্টিগ্রাল। আর যদি একটা থাকে তাহলে হচ্ছে কি লাইন সমাকলন বা লাইন ইন্টিগ্রাল সমাকলন ইত্যাদি। সো এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবা যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। সো এটা হচ্ছে সারফেস, সারফেস মানে তো বোঝা যে কোনো একটা জিনিসের বাইরের আবরণটাই হচ্ছে এটা সারফেস, মানে সারফেস মূলত একটা আকৃতি বোঝাচ্ছে। তাহলে সারফেসের একটা আকৃতি আমাদের এটা একটা পুরোটা একটা হচ্ছে কি একটা সারফেস। এই সারফেসের ভিতরে এটা একটা সারফেস, তাই না? এই সারফেসের ভিতরে কি আছে আমরা জানি যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু হচ্ছে মানে এক একটা ভেক্টর, মানে এই অণুটা মানে যেদিকেই যাক না কেন, মানে এটা যেভাবে অবস্থান করুক না কেন সেটা আমরা ভেক্টর দিয়ে চিহ্নিত করতে পারি। তাহলে ভেক্টর ইন্টু যে ভেক্টরগুলো কি, মানে এই যে আমরা একটা একক ভেক্টর দিয়েছি, অর্থাৎ ভেক্টরের একটা ক্ষুদ্রতম কণা মানে সারা পথ বিচরণ করতেছে, এবং ডিএস মানে একটা সারফেসের ভিতরে। সো সমাকলন আমরা কি জানি যে একটা সাপেক্ষে একটা, এখানে হচ্ছে কি সারফেস সমাকলন, এটার সাথে আমরা কি ডিএস দ্বারা এটাকে আমরা পয়েন্ট করছি বা এটার দ্বারা আমরা সুন্দর করে সাজাইছি, এরকম একটা অবস্থা। সো হচ্ছে এই অবস্থা। এখন হচ্ছে আমরা এটা যদি মনে মনে কল্পনা করি যে আমরা জানি একটা সারফেসের হচ্ছে 2টা অংশ থাকে, যেমন হচ্ছে এটা যদি আমরা একটা ডাকনা কল্পনা করি, ধরো এটা একটা ডাকনা কল্পনা করলাম। সো এখানে ধরো যে উপরের পৃষ্ঠটা হচ্ছে S1 দিলাম এবং ভিতরের পৃষ্ঠটা ধরলাম হচ্ছে ধরো হচ্ছে S2। সো এইখানে দেখো যেমন হচ্ছে আমরা যদি এটা কল্পনা করি যে যেমন হচ্ছে এটা একটা পৃষ্ঠ, যেমন এটা হচ্ছে ধরো এটা একটা ডাকনা। সো এটা ডাকনা হলে এটা হচ্ছে N1 S1, এটা হচ্ছে S2 S1 এবং হচ্ছে S2, অর্থাৎ এটা একটা ডাকনার এবং ডাকনার এপি টু বিট হচ্ছে S2 S1। আমরা উপরের ক্ষেত্রে ধরলাম যে S2 এবং ভিতরের ক্ষেত্রে ধরলাম হচ্ছে S1। সো ধরলেই হয়েছে, তবে হচ্ছে আমি বইয়ের সাথে মেলানোর ক্ষেত্রে আমি এটা এমনটা করতেছি। সো তোমরাও করতে পারো। সো এটা হচ্ছে কি জেটকের সাপেক্ষে আমরা জেটকের সাপেক্ষে যদি আমরা বের করি যে এখানে কোন ভেক্টরটা রয়েছে, তাহলে ইকুয়াল টু ফাংশন টু অর্থাৎ আমরা দ্বিতীয় অক্ষরে এক্স ওয়াই এবং এখানে ফাংশন 1 এক্স 1 ইত্যাদি। তো এখানে আমরা এটা কল্পনা করতে পারি এবং এটার সাথে দেখো যদি আমরা একটা লম্ব, যেহেতু এখানে একটা লম্ব আঁকতে পারি। সো এখানে লম্ব গাউসের কোনো আবদ্ধ তলের উপর গৃহীত এই ভেক্টরের অবিলম্ব অংশের, যেহেতু অবিলম্ব বলছি তাই হচ্ছে আমরা এখানে অবিলম্ব চিহ্নটা আঁকলাম। সো এখানে দেখো একক ভেক্টরের ক্ষেত্রে যে এইখানে আমরা ধীরে ধীরে যাব। সো এই পর্যন্তর পর আমরা এখানে মানে কোন বিষয়টা লক্ষ্য রাখতে পারি। সো এখানে দেখো যে আমরা যদি এখন ধরি যে এখন ধরো লিখতে পারি এখন ধরা যাক বি আয়তন বিশিষ্ট কোন আবদ্ধ তলে সো বি আয়তন ধরা যাক বি আয়তন বিশিষ্ট কোনো আবদ্ধ তলে এস ও এর উলম্ব অংশের উলম্ব বরাবর আর অর্থাৎ এইখানে যে জিনিসটা এখানে যদি আমরা একটা মানে একটা ঘনবস্তু ধরি যার মানে উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত সমান, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা একই ধরতে পারি আর কি। সো ধরা যাক বি আয়তন বিশিষ্ট কোনো আবদ্ধ তলে এস ও এর উলম্ব বরাবর হচ্ছে আর এর তল।
সো এই ক্ষেত্রে আমরা দেখো, সো এই পর্যন্ত লেখার পরে আমরা আসলে এখানে আরও বিভিন্ন বিষয়গুলো টপিকগুলো ধরতে পারি, যেমন হচ্ছে S1 ফাংশনের ক্ষেত্রে S1 জেড, S1 জেটের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, দেখো S1 ইন্টু জেড, S1 ইন্টু জেড, তাহলে এখানে হচ্ছে ফাংশন টু এক্স ওয়াই, বা এখানে দিলেও হয় না দিলেও হবে। আরেকটা হচ্ছে যে ও এস টু জেড, এর ক্ষেত্রে হচ্ছে ফাংশন এক্স ওয়াই। এই ক্ষেত্রে আমরা দেখো এগুলোর হচ্ছে একক ভেক্টর যদি আমরা ধরি, যেমন আমরা প্রত্যেকটা বিন্দুতে যে কোনো একটা জায়গায় আমরা একক ভেক্টর যদি আমরা কল্পনা করি, সেটা হচ্ছে এটা দ্বারা প্রকাশ করতে পারি যে কোনো একটা জায়গায়। সো তাহলে একক ভেক্টর যেহেতু আমরা এক্স ওয়াই জেড, এখানে কি হবে এক্স ওয়াই জেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে উপরের দিকে সবসময় একটা ভেক্টর হয়, সেটাকে আমরা কি কে দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? সো আমরা এটাকে কে দ্বারা প্রকাশ করতে পারি, সো আমরা এটা লিখবো না তাহলে। এবং এখানে বিশেষ একটা কোণ উৎপন্ন করে, সো এটা ভিডিওতে বলা সম্ভব নয়, সো 1 ঘন্টার উপরে লেগে যাবে যদি আমি এটা তোমাদেরকে বিস্তারিত বলি। সো ভিডিওতে এইভাবে আসলে বলা মানে বোঝানো সম্ভব নয়। তারপরে আমি জাস্ট একটু করে দিচ্ছি, যেমন এখানে আছে আমরা একটা সূত্র জানি যে ডিএস ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই এবং হচ্ছে ইন্টু কে, এই সূত্রটা আমরা জানি। সো এখান থেকে আমাদের ডিএক্স ইন্টু ডিওয়াই এটা আমাদের বের করতে হবে, ডিএক্স ইন্টু হচ্ছে ডিওয়াই। তাহলে ডিএক্স এবং ডিওয়াই এবং এই অনুসারের ক্ষেত্রে হচ্ছে মাইনাস কে এবং ডি থিটা, এটা যদি আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরলাম, এবং হচ্ছে ডিএক্স ডিওয়াই এটা ধরলাম হচ্ছে এন এটা কে 2 নং। এগুলো আসলে কীভাবে আসবে, এইখান থেকে আমরা হচ্ছে ডিএক্সটা এখানে আসলাম, এই ডিএস এটা হচ্ছে আমরা ডিএসটা হচ্ছে একবার 1 কল্পনা করছি এখানে, উপরের ক্ষেত্রে হচ্ছে 1 এবং নিচের ক্ষেত্রে হচ্ছে কি, মানে নিচের দিকের সাইডটা হচ্ছে আমরা কি নিচের দিকের সাইডটা আমরা 1 কল্পনা করছি এবং উপরেরটা হচ্ছে 2 কল্পনা করছি। দেখো এখানে জাস্ট আমরা সেটাই লিখছি। সো এখানে হচ্ছে এখানে 1 2টা দেওয়ার মনে নেই, সো এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি 1 যেটাতে এটা হচ্ছে মাইনাস, এবং দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি 2। মাইনাস কেন হলো হচ্ছে এখানে একটা কোণ উৎপন্ন হয়। কীভাবে কোণ উৎপন্ন হয় দেখো, এখানে যদি উপরে যদি আমরা একটা একক ভেক্টর কল্পনা করি, দেখো এইখানে এই যে জেড আছে, জেড অক্ষের দিকে সবসময় কি হয়, জেড অক্ষের দিকে হয় কি যে জেড অক্ষের দিকে কি কোন ভেক্টর উৎপন্ন হয় জে, এবং এক্স অক্ষের দিকে হচ্ছে আই। যে কি এখানে যদি আমি এটা কল্পনা করি যে দেখো এটা যে বিন্দু এটা যদি থাকে, দেখো এটা কিন্তু এটা হচ্ছে কি ওয়াই, এখানে কি হচ্ছে আমাদের আই, এখানে হচ্ছে আমাদের কে, এখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের কি জে, তাই না? সো দেখো এটা হচ্ছে এই দিকে, তাই না? এখানে যদি আমরা উৎপন্ন হয় জেটের দিকে একটা কে ভেক্টর একক ভেক্টর উৎপন্ন হয়, তাই না? দেখো এই যে কে, তা জের সাথে কি আমরা জানি না যে একটা জানি যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। দেখো এখানে জেটের সাথে কি একক ভেক্টর কে উৎপন্ন করছে, এই সমান্তরালের সাথে কে ভেক্টরটা হচ্ছে স্থূলকোণ উৎপন্ন করে, বুঝতে পারছো, স্থূলকোণ। আর এই স্থূলকোণের জন্য দেখা যাচ্ছে যে উপরেটা আমরা কি ধরেছি, স্থূলকোণ হচ্ছে 2s2। দেখো স্থূলকোণের সাথে যেহেতু স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কি ছোটো, সো ছোটো আমরা যদি প্যাটার্ন দেখি যে এখানে যদি একটা প্যাটার্ন দেখি যে এখানে ছোটো ডিগ্রি যেটা 90 ডিগ্রি থেকে যেটা ছোটো হয় সেটা দুটাই প্লাস, সো এখানে প্লাস এবং মাইনাস কেন হয়, যদি তুমি এইটা ভিতরের দিকে কল্পনা করো তাহলে ভিতরের দিকে যখনই কল্পনা করবা এই প্যাটার্ন বসায় তখন এটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, যেটা হচ্ছে স্থূলকোণ হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড়, এই জন্য হচ্ছে কি এখানে একটা মাইনাস আছে। ওকে, সো আরেকটা টপিক হচ্ছে যে তুমি যদি এটা সহজভাবে মনে রাখতে চাও তাহলে তোমাকে হচ্ছে কি করতে হবে, যদি সহজভাবে মনে ভিতরের সাইডটা হচ্ছে কি, মানে ভিতরের সাইডটা মানে যদি সহজভাবে মনে রাখতে চাও তাহলে হচ্ছে ভিতরের সাইডটাতে কি মাইনাস হবে এবং কি বাইরের সাইডটাতে কি হবে প্লাস হবে, এরকম একটা অবস্থা। যাই হোক, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর হচ্ছে আমরা যে টপিকটা লিখতে পারি, সো দেখো এখন আমরা এটা লিখতে পারি যে আয়তন সমাকলন, তারপরে হচ্ছে ডেল ইন্টু
এ ডিবি। সো এটা আমরা লিখতে পারি। সো এটা লেখার ধরুন দেখো এখানে আরেকটা জিনিস, সো এটা লিখতে পারি এইভাবে বি, টেলটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি কীভাবে, যেমন এ থ্রি জেড এবং হচ্ছে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড কীভাবে হইল দেখো। এখানে আরেকটা যদি দেখাই আমি, যে এখানে একটা গণক ধরছি, কিন্তু আমরা আমাদের গণকের ক্ষেত্রফল কি, আমাদের গণবস্তুর ক্ষেত্রফল আমরা জানি কি, ভূমি গুণন উচ্চতা। দেখো এখানে এই গণকের ক্ষেত্রফল যদি আমরা প্যাটার্ন হিসেবে দেখি, হ্যাঁ প্যাটার্ন হিসেবে যদি দেখি, এইদিকে হচ্ছে কি, দেখো এদিকে হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা, যেমন এটা হচ্ছে ভূমি ডিএক্স ডিওয়াই, এদিকে হচ্ছে কি ডিজেড, এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে ধরো হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি গুণন উচ্চতা এটার এই প্যাটার্নের ক্ষেত্রে এখানে যদি আমরা ক্ষেত্রফল দিই, যেমন এখানে কি আছে ডিবি, ডিবি মানে আয়তন, গণবস্তুর আয়তন কি, গণবস্তুর আয়তন হচ্ছে ভূমি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সো এই জন্য আমরা কি ডিএক্স ডিওয়াই ডিজেড এটা লিখছি, যে ভূমি গুণন দৈর্ঘ্য গুণন ভূমি গুণন উচ্চতা। সো এটা হচ্ছে ডিবি, এই ডিবি আমরা এইটা লিখতে পারি। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে ডেল, এখানে দেখো ডেল, এই ডেলটাকে আমরা কীভাবে লিখতে পারি, ডেল ইন্টু এ ভেক্টর, ডেল ইন্টু ভেক্টর এ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি যে ডি বাই ডিএক্স এ, তাই না, প্লাস ডি বাই ডি এ টু কী লিখতে পারি জেড ওয়াই প্লাস ডি বাই এ থ্রি ডিজেড। সো এখান থেকে আমরা এই দুটা স্কিপ করেছি, আমরা এই একটার জন্য বের করতেছি, এই জন্য আমরা আই এবং যেটা পরে বের করব। সো আমরা এটা বের করার জন্য ট্রাই করতেছি। সো আমরা এই জন্য এটা এখানে লিখছি, বুঝতে পেরেছো এটা কীভাবে কি আসলো। সো এইখানে আয়তন সমাকলন বি, তারপরে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, তো তোমাদের জানা থাকতে হবে। সো ডিবি, ক্লিয়ার, কোনো সমস্যা নেই আশা করি এই পর্যন্ত। সো এখন আমরা এটাকে কি করতে পারি দেখো, এখন এটাকে আমরা আয়তন সমাকলন আচ্ছা আয়তন সমাকলন এটা আমরা সারফেস সমাকলনে দিতে পারি। এখন সারফেস সমাকলনে দিয়ে দেখো আমি একটু কাজ করবো, এখানে একটা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশনটা কীভাবে করবো দেখো, যে হচ্ছে ডি বাই ডি জেড এ থ্রি ইন্টু ডিবি, তাই না, ডিবি মানে কি হয় একই, যে ডিএক্স ডিওয়াই ডিজেড, তোমরা এটা এখানে না দিয়ে ডিএক্স ডিওয়াই ডিজেড দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সারফেস ইন্টিগ্রাল দেখো এখানে এখন কীভাবে কি হয় দেখো, ও এখানে আরেকটা এই দিতে বলে গিয়েছি। দেখো এখানে সারফেস ইন্টিগ্রাল দেওয়ার সময় আমাদের একটা লিমিট ব্যবহার করতে হবে। লিমিটটা কি, কোন থেকে কোন পর্যন্ত, দেখো লিমিট হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত পুরো একটা এরিয়ার আমরা কি থেকে কি ধরতে হবে, এটা পুরোটা এরিয়া হচ্ছে তোমাকে কল্পনা করতে হবে। এরিয়াটা কল্পনা করতে গেলেই তোমাকে একটা লিমিট দিতে হবে। যেমন S2 এর ক্ষেত্রে তুমি যে লিমিটটা ব্যবহার করবা সেই লিমিটে কি তোমাকে কি করতে হবে, দিতে হবে। সো এখানে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে 2xy, কি দিতে হবে তোমাকে, xy, বুঝতে পেরেছো লিমিটটা কীভাবে আসলো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো লিমিটটা। মোট আয়তনের ক্ষেত্রে যে আমরা লিমিটটা ব্যবহার করব সেই লিমিটটা এখানে কি করছি আমরা ব্যবহার করেছি। সো এইখান থেকে আমরা যে বিষয়টা নিয়েছি দেখো এ থ্রি ডিজেড ইন্টু ডিজেড, ক্লিয়ার, এইখান থেকে অর্থাৎ ডি বাই ডি হয়েছে এইভাবে এটা আছে। সো লাইন ইন্টিগ্রাল, সো এটা কী হয় ডি বাই ডিজেড কি হয় এ থ্রি হয়ে যায়, তাই না, ডি বাই ডি এক্স ইন্টু ডিজেড ইকুয়াল টু 1 হয়, 1টা লিখলাম না, তাই না, 1টা লিখলাম না। সো কি থাকে এখানে 2xy কি আছে dx dy, তাই যদি থাকে। সো আরও কি লিখতে পারি দেখো এখানে সারফেস ইন্টিগ্রাল। সো এ থ্রিটি আমরা আরেকটু ভাঙিয়ে লিখতে পারি কীভাবে, এ থ্রি মানে হচ্ছে এটা একটা ভেক্টর, তাই না, এ থ্রি হচ্ছে একটা ভেক্টর। সো এটাকে চিহ্ন তোমাকে সবসময় দিতে হবে, এগুলো হচ্ছে কি একটা ভেক্টর। সো এটিকে তোমরা কি লিখতে পারো এক্স ওয়াই
এক্স ওয়াই, তাই না? A3 মানে যে এক্স ওয়াই, A3 মানে হচ্ছে কি এক্স ওয়াই। তুমি যদি আর একটু বিশ্লেষণ করতে চাও তাহলে আমি এটা একটু সহজ ভাষায় তোমাকে দেখাতে পারি। সেটা হচ্ছে যে এটা এক্স ওয়াই এখানে যে আসলো এবং এখানে আমাদের লিমিটের মানটা কীভাবে অবশ্যই A3 মানে হচ্ছে কি এক্স ওয়াই, কারণ জেড দিয়ে আমরা কাজ করতেছি, এক্স ওয়াই আমরা জেড দিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা জেডটা লিখব না। dx dy। সো এখানে সারফেস ইন্টিগ্রাল A3x ওয়াই, আমরা লিমিটটা যদি এখন বসাই দিই, তো আমরা যদি বসাই যে 2 হবে, এটা সেটা বসাইলাম মাইনাস, দেখো x1 y1 বসাইলাম। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝবা। দেখো, তাই না? আমরা লিমিটের মানটা বসাই দিচ্ছি। এখন হচ্ছে এই লিমিটটা আসলে আমাদের এখন একে একে কী করতে হবে, একটার সাথে আরেকটা গুণ করে দিতে হবে। কীভাবে গুণ করতে হবে দেখো, সারফেস ইন্টিগ্রাল A3x2 y2 f2 ইন্টু dx dy মাইনাস একটার সাথে আরেকটা আমরা, অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেভাবে করি আমরা সেভাবে কি একটা সাপেক্ষে আরেকটা কী করে দিলাম, গুণ করে দিলাম। এটার সাথে এটা গুণ, তাই না? সো এটার সাথে A3 হবে, এখানে মিস্টেক হয়ে গেছে। A3টা কীভাবে আসলো, যে কারণে এই যে A3 এটা তো পুরোটির সাথে আমরা বসাচ্ছি, তাই না? সেটা যে কথা, এটা একই কথা। তো এটা তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে সারফেস ইন্টিগ্রাল A3, এটা আমরা লিখতে পারি A3 x2 y2 f2। আমরা dx বাই dy আমরা এটা বের করেছিলাম, যে এখানে একটা সূত্র যদি তুমি দেখো যে dx is equal to dx dy, এটা ইকুয়ালটা আমরা কি জানি, এটা ইকুয়ালটা জানি হচ্ছে আমরা এটা কে এটা। সো দেখো এটা আমরা একটু কীভাবে লিখতে পারি। সো এটা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। সো এটা আমরা dx বাই dx এর এখানে মানটা বসাই দিব। সো মানটা আমরা বসাই, কি আছে এখানে ds and it into k A3 f1 x1 y ds and it into k। এটা আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ এটার মানটা আমরা কই থেকে বসাইলাম, এখানে একটা প্লাস হবে। সো আমরা এটা মানটা বসাইছি যে 1 ও 2 নং এর মান বসাই যেমন এই যে এখান থেকে এই যে dx এবং dy এর মানটা আমরা বসাই দিছি, এটা 1 এর ক্ষেত্রে, এটা 2 এর ক্ষেত্রে। বুঝতে পেরেছো? যদি আমরা এখানে বসাই তাহলে এরকম একটা মান পাবো। সো আমরা অর্ধেকটা এসে পড়েছি। সুতরাং আমরা কি লিখতে পারি যে ডেল ইন্টু ডিবি, আমরা এটা লিখতে পারি, তাই না? ডিবি, বা এটা বাদে আমরা এটা লিখতে পারি বা সমাকলন A3 বাই ডি জেড ডিবি ইকুয়াল টু, দেখো সারফেস সমাকলন A3, দেখো A3 তাই না, A3 এবং এই A3 মানগুলো দেখো, এগুলো আপাতত x2 y2 এবং a2, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভেক্টরের মধ্যেই কিন্তু অসংখ্য ভেক্টর থাকতে পারে। সো এইটা আর এটা ইকুয়াল টু আমরা কি একটা ভেক্টর লিখতে পারি, এবং দেখো ডি এবং এটা সমান আমরা কি লিখতে পারি, ds একই লিখতে পারি, ds and এটা n ভেক্টর এটা আমরা লিখতে পারি, অর্থাৎ এটা সমান এটা আমরা লিখতে পারি। এটা যদি আমরা দিই 3 নং, অনুরূপভাবে আমরা এটা লিখতে পারি, অনুরূপভাবে কি লিখতে পারি যে লাইন আয়তন সমাকলন A3 A2 এর ক্ষেত্রে হবে dy dv, সারফেস সমাকলন A2
ইন্টু কী হবে ডিএস এন এটা হবে জে, এটা হচ্ছে 4 নং। তারপরে ধরো যদি আমি আরেকটা লিখি যে সারফেস সমাকলন A1, এটা হচ্ছে কি এক্স এর ক্ষেত্রে ডিবি সারফেস A1 ডিএস এন এটা হচ্ছে আই এর ভেক্টর আই। সো এখন আমরা 3, 4 ও 5 যোগ করে আমরা যদি যোগ করি এগুলা, দেখো তাহলে কি হয়, এগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে A1, এটা যদি আমরা এখান থেকে শুরু করি 1 ডিওয়াই ডিএক্স প্লাস A2 ডিওয়াই ওয়াই প্লাস A3 ডিজেড, তাই না? তাই তো হয়, দেখো 2 ডিবি, এবং এটার পাশে যদি আমরা যোগ করি তাহলে দেখো কি হয়, এখানে আমরা যদি যোগ করি সেই একই হবে, সারফেস ইন্টিগ্রাল এস আই ভেক্টর প্লাস A2 জে প্লাস A3 কে, এটা এখানে ডিএস একটা একক ভেক্টর, দেখো যেমন এই যে A2 1 2 3, এই যে A1 A2 A3, তাই না? সার্ভিস ইন্টিগ্রাল A1 A2 A3, এবং এই যে ডিএস আসলে এখানে তিনটাই থেকে একটা ডিএস নিছি এবং একটা এটা আসলে এটা, বুঝতে পেরেছ? এবং একটার সাথে কিন্তু আইজেকে ছিল, এই যে আইজেকে ছিল, এই যে আইজেকে আমরা এখানে মিলিয়ে নিছি, অর্থাৎ এইখান থেকে আমরা তুমি লিখতে পারো এখন যে কি সারফেস ইন্টিগ্রাল কি বলি আয়তন ইন্টিগ্রাল ডেল ইন্টু এ ডিবি সারফেস এ ইন্টু এন ইটা ডিএস, তাই না? প্রমাণিত, হ্যাঁ নিত। এটাই হচ্ছে মূল তোমাদের উপপাদ্য। তো ভালোভাবে বোঝাতে পারি নাই, তার কারণ হচ্ছে যে এখানে হচ্ছে বিভিন্ন আনুষঙ্গিক সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আসলে খাতার মধ্যে ওইভাবে মানে বোঝানো যায় না আর কি, এটা অনেক বড় হবে যদি মানে ওইভাবে করতে চাই। তো তারপরে যদি যেখানে না বলবো আমাকে বলবো, অবশ্যই আমি সেটা সলভ করে ট্রাই করব। এই হচ্ছে আজকের ম্যাথ।